শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা ভ্যালেন্টাইন্স ডে ও এচোরের কাটলেট। প্রথমে বেথুন কলেজ ও পরে রাজাবাজার সায়েন্স কলেজের অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ইন্দিরা মুখোপাধ্যায় বিগত 20 বছর ধরে পূর্ণ সময়ের লেখিকা। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, প্রবন্ধ, ফিচারের পাশাপাশি বায়ন ভেলা, খাদ্য সংস্কৃতি, লোকসংস্কৃতি নিয়ে নিয়মিত লেখেন। প্রথম শ্রেণীর নামি দামি বাণিজ্যিক পত্রিকার পাশাপাশি বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং ওয়েব পত্রিকায় নিয়মিত লেখেন। এ যাবৎ বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত নানান স্বাদের বইয়ের সংখ্যা 30 ছাড়িয়েছে। আজকের গল্প ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা ভ্যালেন্টাইন্স ডে ও এচোরের কাটলেট। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় গোপা, রিয়া, রাজীব, মৌসুমী, সুদীপ্ত ও সৌমিক। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা ভ্যালেন্টাইন্স ডে ও এচোরের কাটলেট। ওরাই তো কথা কয় না, আমি আর কি করবো বলো দিইনি। আগে তো পিড়িতের ঠেলা একবারে অস্থির হয়ে উঠতাম আমি, আর এখন মুখে একবারে কুলি পেটে বসে আছে। বের আগে ক্যাঁটালে রাটার মতন লেগে থাকতো দুজনে। অমন বলিস না, তখন কতই বা বয়স ছিল ওদের। তুই শাশুড়ি হয়েছিস, তুই একবার বলবি না? কথা বলে না আবার কি? বাচ্চা বাচ্চা একজোড়া স্বামী স্ত্রী ভাব করে বিয়ে করেছে, কথা বলবে না মানে? আলবাত বলবে, ওদের ঘাড় বলবে। না বললে না দেবো একেবারে। আমার কাছে একবার পাঠিয়ে দিস তো। আর শোন, কাল থেকে তো ছেলের বউকে কাজে পাঠাবি, তুই কাজে আসবি না বলি না? আর শিবে যেমনটা আসে, গাছে জল দেয়, বাগানের সমস্ত ঝাঁট দিয়ে পরিষ্কার করে, সেই সব করবে। বুঝলি আমার কথা? বিয়ের বয়স হবার আগেই বিয়ে দিয়েছিস, আর শেষ রক্ষা করতে পারিস না। এই এক মুশকিল তোদের। ও বাবা, তুই এমন বলছো যেন তোমাদের ঘরে এমন হয় না। আজকাল তো শহরে দেখি ঘরে ঘরে বে করতে না করতে ডিভোর্স, ঘরে ঘরে বে করতে না করতে ডিভোর্স। একটা লোকে বারবার ডিভোর্স দিচ্ছে আর বে করছে, ডিভোর্স দিচ্ছে আর বে করছে। যত সব ধৈর্য নেই, বুঝলে? ধৈর্য নেই, সহ্য করবেনি কেউ, আপোষটাও কেউ করবেনি, কেউ কারোর কথা শুনবেনি। আরে বাবা, সংসার গড়া কি অত সহজ? ও খুব কঠিন কাজ। সংসার ভেঙে ফেলা তো খুব সোজা, ও তো কাচের বাটির মতন। তাহলে তুইও সেই পথেই হাঁট, কি আর করবি? নে নে, এবার কাজ সেরে নে বরং। আর শিবেকে পাঠিয়ে দিস মনে করে, আমি দেখব কেমন করে সিধে করতে হয়। রেখা বললেন মলিনাকে বেশ ঝাঁঝের সঙ্গে। ঠিক আছে মা, তেমনটি বলে দেখবো খন। ওদের ভাবনা ওদের ভাবতে দাও না। তুমি আর মাথা ঘামিয়ে এর মধ্যে কি করবে বলো দেখিনি? আজকাল তো ঘরে ঘরেই এমন। বলে মলিনা ঘর মোছার বালতি দড়াম করে নামিয়ে রেখে ঘোমটা টেনে বেরিয়ে যাবে খিড়কির দরজা দিয়ে। অমনি পিছু ডাকলেন রেখা আবারও। আর শোন, আমি যে ওদের ব্যাপারে তোকে এসব বলেছি, মানে এই কথা বলা নিয়ে, সেসব ঘুণাক্ষরেও বলবি না কিন্তু ওদের, কেমন? জিজ্ঞেস করলে বলবি তোর বাতের ব্যথা বেড়েছে, তাই একদিন ময়না কাজে যাবে, ঠিক আছে? মলিনা হতভম্বের মতো বিদায় নিল। রেখার অনেক পুরনো লোক মলিনা, আগেকার ব্রিটিশ আমলের সরকারি বাংলো। অত বড় একতলা বাড়িটায় রেখা সারাদিন একলাটে থাকেন। সন্তোষবাবু কলেজের সিনিয়র অধ্যাপক, নিয়ম করে কলেজে যেতেই হবে তাঁকে। পিএইচডি স্টুডেন্ট আছে খানচারে, তাদের দিয়ে কাজ করিয়ে পেপার লেখাতে হবে। মাঝে মাঝে রেখা দেবীকে নিয়ে বিদেশেও যান, ছেলের কাছে কাটিয়ে আসেন তারা। তা অবশ্যই গরমের ছুটির সময়। একমাত্র ছেলে আসে কোনোবার শীতে। টুকটাক বেড়ানোর নেশাও আছে বরিষ্ঠ নাগরিক দম্পতির। রেখাদেবীর সর্বক্ষণের সঙ্গে তার ফুল গাছ, কিচেন গার্ডেন, গল্পের বই ও নানা রকম ম্যাগাজিন। আর আছে বাগানের 2টি কুকুর, লালি আর কালু। আছে 2টো পেল্লায় দাঁড়া সাপ। নানা রকম পাখি আসে সে বাগানে। সূর্যমুখী ফুল লাগালে টিয়া পাখি আসে ঝাঁকে ঝাঁকে। পাকা পেঁপেতে কাক মুখ দিল কিনা, বেগুন গাছের চারা বেড়াল এসে লণ্ডভণ্ড করে দিল কিনা, এসবের গতিবিধি পরখ করতে করতে দিন কাবার রেখা দেবীর। কথা বলার লোক বলতে মলিনা, তার ছেলে শিবে আর পাশের বাড়ির মানুষগুলি। ক্যাম্পাসে বহুদিন আছেন, সকলেই মোটামুটি চেনে তাদের, আর তাই আসা যাওয়া লেগেই থাকে। পাড়া প্রতিবেশী রেখা দেবীর রান্নার খুব ভক্ত।
তাই মাঝে মধ্যে পটলাক পার্টিও চলতে থাকে তাদের জীবনে। মলিনা মাঝবয়সী, খুব কাজের। সকাল সকাল এসে রেখাদেবীর ফাই ফরমাস খাটে, আর শিবে কিছু পরে এসে যায় বাগানের কাজ করতে। রান্না রেখাদেবী নিজেই করেন, কাটা বাটা, পোঁচাপুচি, মাজা ঘষা সব করে দেয় মলিনা পরিপাটি করে। ছেলে বলে দিয়েছে, মা যতদিন পারো রান্নাটা নিজের হাতে করবে, মনে করে করে সবকিছু উপকরণ একে একে নিয়ম করে মনে রেখে সুষ্ঠুভাবে রান্না করলে নাকি ডিমেনশিয়া হয় না। আর আমার তো রান্না করাটা চিরদিনের প্যাশন। দুটো মানুষের তো রান্না জোগাড় থাকলে কোনো ব্যাপারই না, বরং বেশ মুড লিফটিং হয়, তাই না? পরদিন সকালবেলা রেখাদেবীর আদেশ মেনে ময়না কাজে এলো। মলিনার ছেলে শিবের ফুটফুটে বউ ময়না। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতে মা হয়েছে। ডাইনি রেখার কাছে বিস্তর ধমকও খেয়েছে শিবে আর ময়না দুজনেই। কিরে ময়না, মুখটা মন শুকনো কেন তোর? শিবে কাজে এলো না তো আজ এখনো পর্যন্ত? লাউ গাছগুলো মাচায় তুলতে হবে, বেগুন গাছে ওষুধ দেবে, কাকজিলিপুর ফুল এসেছে, সেই গাছের গোড়া খুঁড়ে গোবর সার দিতে হবে, মেলা কাজ আছে বাগানের। উফ, কাল এত করে বলে দিলাম। সে তো সাইকেলে আসবে দিদা, আমি তো হেঁটেই চলে এলাম। বাপরে বাপ, এক জায়গায় দুজনে আসবি, 2 মিনিট আগে পরে বেরোলে তো একসঙ্গেই আসতে পারতিস। এইটুকুনি মেয়ে, মা হয়ে চেহারায় কালি পড়ে গেছে তোর। হ্যাঁ রে, ছেলেটা দুধ খায় এখনো? আর দিবি না কিন্তু। না গো দিদা, বড্ড বায়না করে যে। তা কষ্ট করে না হেঁটে শিবের সাইকেলেই তো আসতে পারতিস, না হয় 2-5 মিনিট দেরি হতো, কি আর মহাভারত অশুদ্ধ হতো তাতে? কিরে ময়না, মুখ নিচু করে আছিস? তোর শাশুড়ি বলছিল তোর সাথে শিবের নাকি কথা নেই। কি কি মশলা বাটতে হবে বের করে দাও দিদা, আর এই শাকগুলো কুচিয়ে দিই। কথা ঘোরাস না ময়না। হ্যাঁ রে, শিবের সঙ্গে আর কথা বলিস না বুঝি? ওই তো কথা বলে না, আমি কি বলবো? কাজের কথা ছাড়া অন্য কোনো কথা জিজ্ঞেস করলে তো বাড়ি একেবারে মাথায় করে, খুব ঝগড়া করে আজকাল। ভাবসাপ করলি, বিয়ে থা করলি, আর একটা বাচ্চা হতে না হতেই সব ভালোবাসা উবে গেল তোদের। এক হয়েছে আজকাল, বিয়ের আগে যত প্রেম আর বিয়ের পরে সব উধাও। আচ্ছা দিদা, বাগানের কাজ থেকে বেরিয়ে সে যদি পাড়া বেপাড়ায় ঘুরে সন্ধে করে ঘর যায়, তারপর তার দেরির কথা শুধুলে দোষেরই বাকি আর রাগেরই বাকি আছে বাপু, তা তো আমি বুঝিনি। এমন তো ছিল না বিয়ের আগে, তখন যদি জানতাম তাহলে কি আর। আচ্ছা শোন, পোস্তটা বেটে দিস ভালো করে, শুকনো লঙ্কাটা বাটিতে ভেজানো আছে, মনে করে নিস। আর শোন, পোস্ত কিন্তু খুব মিহি বাটবি না, সেটা জানিস তো? তুই তো আবার মেদিনীপুরের মেয়ে। আর কড়াইয়ের ডালটা ধুয়ে দে, শুকনো খোলায় আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে দিদা। ময়না গুনগুন করে গান করতে করতে শিলনোড়ায় পোস্ত বাটতে বসবে, এমন সময় শিবে এসে ঢোকে বাগানে। সাইকেল রাখার শব্দ কানে আসে। ও ময়না, ভুলে গেলাম, শোন শোন শোন, শিবেকে ডেকে ওর চাটা দিয়ে আয় তো আগে, তারপর মশলা বাটবি। ময়না কাপে চা ঢেলে নিতে রেখা মুড়ির কৌটো খুলে 1 কাঁসি মুড়ি আর ওদের জন্য তুলে রাখা রাতের তরকারিটুকু গরম করে মুড়ির উপর দিয়ে বললেন, এই নে, তোর চাটাও তো নিবি নাকি? ও দিদা, এতটা মুড়ি তরকারি ও একা খাবে? আরে তোর ভাগেরটাও তো ওতেই আছে রে ময়না। উফ, তোদের এত বলতে হয় না। এই বলে রেখাদেবী পুজোয় বসেন। রেখাদেবীর পুজোর ঘরের দেওয়াল ঘেঁষে কিছুটা বাঁধানো জায়গায় পা ছড়িয়ে বসে শিবে আর ময়না রোজ জল খাবার খায়। ওরা শাঁখের আওয়াজ শোনে, ধূপের গন্ধ নাকে আসে। বিশেষ দিনে শিবের হাতে প্রসাদ দেন রেখা। আগে ময়না বেশ গান গাইতে গাইতে চা খেতে বসত, এখন সব গানটা নুবে গেছে কর্পূরের মতো। কিছুদিন আগেই সেই গানের গোঁতোয় রেখাদেবীর পুজোর মন্ত্রতন্ত্র ভুল হয়ে যেত। আজ সেই গানে শুনতে চান তিনি আবারও। নিজের মনেই রেখাদেবী গেয়ে ওঠেন, পুজো সেরে চায়ের কাপ আর টোস্ট নিয়ে কর্তাগিন্নি বসলেন টেবিলে। সামনে খোলা টিভি। ওদিকে মালি আর তার বউ ব্যস্ত হয়ে পড়ে তাদের খুচরো ঠাট্টায়। কানে আসে রেখাদেবীর একটু অসংলগ্ন হাসি, কখনো বা একটু রাগের সাড়া। চা খেতে খেতে প্রফেসর ভদ্রলোক বললেন, কি গো, তুমি খাচ্ছ না যে বড়? চা যে তোমার পান্তা হয়ে গেল গিন্নি।
ডিমের পোচটাও খাচ্ছ না তো? জানো, আজ দুটিতে মিলে খুব গল্প করছে শুনে এলাম। কারা? ওই যে গো, সেই মালি আর তার বউ। স্বামী স্ত্রীর যে ঝগড়া চলছিল তো সে তোমায় বলছিলাম না? আরে মলিনার ছেলে শিবে আর তার বউ ময়না, তাদের কথা বলছি। যত ভাব তত আড়ি, আমার হয়েছে যত জ্বালা। আহা, থাকুক না ওরা দুটিতে মিলে, তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। দেখো দেখি, এখন কত ভাব, কাজগুলো কে করবে বলো দেখিনি? ওদিকে বাগানের অত কাজ, এদিকে আমার রান্নাঘরের মেলা কাজ। এই জন্যে মলিনাকে বলি, কিন্তু ময়না আর শিবের ব্যাপারটাও তো দেখতেই হয়, তাই না? তাই তো ওর ছেলের বউকে পাঠাতে বললাম। ওহো, তুমি তাহলে এবার সাইকোলজিক্যাল কাউন্সিলর হয়ে যাও দেখিনি। খুব ডিমান্ড আজকাল বাজারে, বুঝলে? এই তো তোমার ঘুমই হচ্ছিল না একদিন, ওদের দুজনায় আড়ি আড়ি চলছিল বলে। ধুর, কি যে বলো! সাইকোলজি ছিল অবশ্যই আমার সে স্কুল বেলায়। না না, তা ঠিক নয়। ময়না রোজ আসলে এসে আমাকে বলে, তাই। ও দিদা, সে তো রাতের বেলায় ভিডিও দেখতে যায় গো, গ্রামের বাজারটায় কি সব আজে বাজে সিনেমা দেখায় সেখানে, যত সব পাতা খেগো লোকজনের ভিড়। ও দিদা, আমার বড্ড ভয় করে গো, জানো? কোনোদিন আবার লটারির টিকিট কেটে আনে, কত আশা তার, টাকা যেন ছেলের হাতের মোয়া, উনি লটারি জিতে আমাদের বেড়াতে নিয়ে যাবেন। তা শিবেকে জিজ্ঞাসা করলেই তো পারতিস, কেন রোজ সংসার ছেড়ে মাঝরাত অব্দি সে ওসব থেকে যায়? বাড়িতেও তো তার জন্য তুই অপেক্ষা করিস নাকি? রেখা বলেছিলেন একদিন ময়না তখন বেলায় আসতো মলিনার হাতে হাতে একটু কাজ করে দিতে। শিবে ময়না একসঙ্গে আসতো সাইকেলে চড়ে। ময়না বলেছিল, তারপর জানো দিদা, সে কথা আমি জেনে ফেলেছি বলে তার কি রাগ। আমারে একদিন সঙ্গে করে নিয়ে গেলেই তো পারো, এই কয়েছিলাম তাকে। বাবা, সে একেবারে শুরু করে দিলে তেঁতুল তলার বৃষ্টি, থামতেই চায় না, জানো? বলে কিনা মেয়েরা ওসব জায়গায় যায় না। তখন তো আর জানি নে যে আমার ঘরের মানুষটাও আমারে লুকিয়ে চুরি আজকাল ওখানে যাচ্ছে। বলিস কি রে, এইসব করে আজকাল? ছি 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 ছি। হ্যাঁ গো দিদা, সেদিন আমার শাউরে লক্ষ্মীর ভাঁড়টা ভেঙে পাইলেছিল। অত বড় বেবাহিত ছেলেটারে ধরে মায়ের সে কি বকুনি, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে রইল বেশ কটা দিন। তারপর আবার জেকে সেই সব প্রতিজ্ঞা একেবারে ভুলে গেল। প্রফেসর ভদ্রলোক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, তাহলে কি বিহিত করছেন আমার কাউন্সিলর গিন্নি? দাঁড়াও, আজকের বিহিতটা তো উত্তরই আগে। আজকের বিহিত মানে? মানে ওই যে সকাল সকাল আমাকে মোক্ষম বাঁশ দিয়েছে তোমার বাগান বাড়ির ওই কাঁঠাল গাছটা, গাছের আস্ত নধর এচড়ের এই পর্বটা আগে হতে দাও বাপু, তারপর তো কাউন্সেলিং। ওই রে, কোথায় গেলি রে ময়নাবু? নে নে, আর দেরি করিস না, দুহাতে তেল মেখে গতি কর দিকে নি বাপু ওই কচি এচড়ের। কাজের সময় আর গল্প নয়, আবার পরে হবে খন। তা তুমিই তো গল্প করছিলে দিদা, তোমার নাতির জন্যই তো ঘুম নেই তোমার চোখে, আর আমি নাকি দেরি করে দিলাম। ময়না দুহাতে বেশ করে সর্ষের তেল মেখে কান এঁটো করে একগাল হেসে ঘস ঘস করে এঁচড় কাটায় মন দেয়। আর রেখা মনের আনন্দে গুনগুন করেন, ও দিদা, আজ যে তোমায় এত খুশি খুশি লাগছে, কারণটা কি গো? জানিস না, ফাল্গুন মাসে চারিদিকে ভালোবাসার হাওয়া বয়ে যায়। এই খুশির প্রেম দিবসে মাতোয়ারা অঙ্গ বঙ্গ কলিঙ্গ, মানে সারা বিশ্ব। সরস্বতী পুজো তো গেল, সেও তো আরেক প্রেমের উৎসব। সবাই উঠছে বুঝলি, বসন্তের হাওয়ার এমন মাহাত্ম্য। এই কদিন আগেই তো গেল প্রেম দিবস। সব দেখনদারি জানিস, সব কপি করি আমরা, অনুকরণ করতে ওস্তাদ সব। আজ এই দিন, কাল ওই দিবস, এসব আমাদের কালে ছিল? আহা, তাতে ক্ষতিটা হলো কি শুনি? ভালোই তো। আজ কত ঝগড়া বিবাদ মানুষের মধ্যে, সম্পর্কগুলো তো বেশ ঝালিয়েই নেয় মানুষ, সব ভুলে যায় কেমন। আমার তো বাপু বেশ ভালোই লাগে। আজ প্রপোজ ডে, কাল চকোলেট ডে, পরশু টেরি ডে, রোজ ডে, এই করতে করতে প্রেম ডে। সন্তোষবাবু বললেন, বেশ রগুড়ে মানুষ অধ্যাপক মশাই। এদিকে এই প্রফেসর ভদ্রলোকটি কাল রাতে তার ওয়ান অ্যান্ড অনলি গিন্নিকে বলে রেখেছেন চুপি চুপি। একটা আবদারও করেছেন বই কি। কমাস আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে বুঝলে গিন্নি। আমাকে তুমি ওই এঁচড়ের কাটলেট বানিয়ে দিও।
আমি তোমাকে বরং কফি বানিয়ে দেব। তারপর সূর্যাস্তের পরে ফাগুনে হাওয়ায় বাগানের ওই ঈশানকোণটিতে আমরা মুখোমুখি, গভীর সুখে সুখী বসে বসে আমরা দুটিতে পোস্ট ভ্যালেন্টাইন ডে পালন করব। তোমার বানানো এঁচড়ের কাটলেট আর আমার বানানো কফি দিয়ে ঘন্টার পর ঘন্টা দুজনে বসে বসে চাঁদ ওটা দেখব, তারা গুনব, একটা দুটো তিনটে করে। সেই সেবারের মতো তুমি চেঁচিয়ে উঠবে, ওই যে সপ্তর্ষি মণ্ডল, ওই যে লুব্ধক, এই বলে। আর আমি বলবো, দেখেছ ওই জল জল স্থির ধ্রুবতারাকে, কিংবা ওই লালচে মতন মিটমিটে মঙ্গলকে। তুমি গান ধরবে, ফাগুন হাওয়ায় রঙে রঙে পাগল ঝরা লুকিয়ে ঝরে। আমি উঠে গিয়ে সেই কাশ্মীর থেকে প্রথম বিয়ের তারিখে কেনা গোলাপি পশমিনাটা এনে তোমার গলায় জড়িয়ে দেব। যতক্ষণ না চাঁদ ডুবে যায় মেঘের মধ্যে আমরা। বুড়োর আমার কত শখ এই বয়সে, তবু যদি বুঝতাম চুলগুলো সব কালো আছে এখনো। স্বামীর উদ্দেশ্যে বাক্যবান ছুড়ে দিয়ে মুচকি হেসে রেখা চললেন ময়নার দিকে। সেই গাছের গাছ পাঠা বলে কথা, সেই এঁচড়ের গতিটা ঠিকমতো হলো কিনা তা তো দেখতেই হয়। হ্যাঁ রে ময়না, এঁচড়ের ভূতি ফেলেছিলি তো? মোটা করে খোসা ছাড়িয়েছিস তো? কচি এঁচড় কোষ্টি হয় কিন্তু। শোন, এঁচড়টা ডুমো ডুমো করে কাটবি আর জল দিয়ে প্রেসারে বসিয়ে দিবি। 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবি, বুঝলি? আমি যাচ্ছি, তারপর চান সেরে এসে দেখছি। তা দিদা, আজ কি আছে যে এত রান্না করছো? কেউ আসবে বুঝি? এত রান্না কোথায় রে, শুধু তো এঁচড় কাটতে বলেছি আর ওই নারকেলের মালাটা খুঁড়ে কুচোতে বলেছি। এই তো, কাটলেটে নারকেল দিতে হবে না? আরে ওই আদাটুকুনি তো ঘষে দিবি। আর শোন, কাঁচা লঙ্কাগুলো ফাইন করে কুচিয়ে দিবি, আর ওই যে মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিবি, কেমন? হ্যাঁ, ধনে পাতাগুলো জলে ভেজানো আছে, একটু কুচিয়ে দিস লক্ষ্মী মা আমার। ময়না মুখ টিপে হাসে। আর কি কি ফরমাস করবে দিদা কে জানে। আসলে কাল একটা বিশেষ দিন পালন করবে তোর দাদু, যদিও দিনটা পেরিয়ে গেছে। বুঝলি রে ময়না, তোর দাদু খেতে চেয়েছে এই কাটলেট। রেখার কথায় ময়নার নোলা শকশক করে ওঠে। ও মা, কাটলেট বানাতে পারো তুমি? সে তো হোটেলে বিক্রি হয় গো। জানো দিদা, তোমার এই পাজি মালিটা আমাদের বিয়ের পর পেত্তম্বার মেলায় নিয়ে গিয়ে আমায় গরম গরম ডিমের চপ খাইয়েছিল। তখনও আমায় খুব ভালোবাসতো সে। এবার আমি তোকে কাটলেট খাওয়াবো, দুজনে মুড়ি দিয়ে ওই কাটলেট খাবি, কেমন? এই নে, আর গল্প নয়। না, ওর সঙ্গে বসে নয়, আমি এইখানে বসে একলা খাবো কাটলেট। আচ্ছা বাবা, আচ্ছা, বেশ তাই করিস। বলে চানে চলে গেলেন রেখা দেবী। পরদিন সকালবেলা ভোর ভোর মলিনা এসে প্রফেসর গিন্নির কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেল। তারপর কিছু পরেই রোজের মতো এলো ময়না বউ। মুখটা ভার ভার, থমথমে মুখ দেখে রেখা বললেন, কিরে, আজ আবার একা এসেছিস? এতটা পথ হেঁটে হেঁটে? এতবার বারণ করলাম তোকে, হাঁটতে গিয়ে তো সব এনার্জি কাবার। এবার কাজ করবি কেমন করে? ছেলেটাকে আর দিসনি তো দুধ? ময়না বউ ঢকঢক করে জল খেয়ে চুপচাপ নিজের কাজ সারতে লাগলো। উফ, ওই শিবেটা আজ আবার কোথায় গেল? সে পরে আসবে, এখনো ঘুমোচ্ছে। কাল অনেক রাতে বাড়ি ফিরেছে দিদা। রেখা দেবীর বাগান আলো করা নানা রঙের শীত ফুলের পসরা তখন। গাঁদা, জিনিয়া, 2-4টে টগর আর ভর্তি লঙ্কা জবাও আছে। পুজোর ফুল তুলতে তুলতে তার মাথায় এক বুদ্ধি এলো। একটু বাদে হতচ্ছাড়া শিবেটা আসবে, তার আগেই ময়না বউকে ডেকে বললেন, শোন, তাড়াতাড়ি করে পেছনে চৌবাচ্চায় মুখ হাত ধুয়ে চুলটা চূড়ো করে বেঁধে আয় দেখি। এই নে, একটু ক্রিম ঘষে নে মুখে। এই বলে ময়নার হাতে নিজের ক্রিমের কৌটো দিলেন। আরে এটাও নে। বলে কটা বড় বড় জিনিয়া তুলে মেয়েটার হাতে দিয়ে বললেন, এগুলো খোপায় আটকে নে। ময়না বউ অবাক হয়ে বলল, কেন গো দিদা, আমি সাজতে বলছো কেন? এখন মেলা কাজের সময়, কেউ আসবে নাকি গো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে লোকজন আসবে এক্ষুনি, তোকে বলেছিলাম না কালকে। আজ হলো পোস্ট ভ্যালেন্টাইন্স ডে পালন। দাদু এঁচড়ের কাটলেট খেতে চেয়েছে, কাল তো সব বানিয়ে রেখেছি আমি। ও আচ্ছা, তাই বলো। ময়নার জিভে জল আসে কাটলেটের নামে। বাকিটা সব বলবো পরে, আগে পুজোটা তাড়াতাড়ি সেরে নি। আর শোন,
আমার ঘরে খাটের ওপর একটা কমলা রঙের ছাপা শাড়ি রেখেছি তোর জন্য। আমার পুরনো শাড়ি কিন্তু এক্কেবারে নতুন আছে, খুব মানাবে তোকে। আমি এখন অত কর্মরে শাড়ি না সামাল দিতে পারি না রে, তোর জন্যই তুলে রাখা ছিল। যা যা যা, শিগগির গিয়ে পরে নে। ময়না বউ কিছুই বুঝল না দিদার কথা। নিজের মনে লাফাতে লাফাতে চৌবাচ্চার দিকে গেল। তারপর এক রাশ এলোমেলো চুলগুলোকে বসে আনতে চূড়ো করে খোঁপা বাঁধল, আর দিদার কথা মতো দুটো জিনিয়া ফুল গুঁজে নিল এক সাইডে। দিদার ঘরে গিয়ে এবার কমলা রঙের শাড়িটা ঠিকঠাক পরে নিল, আর দিদার ড্রেসিং আয়নায় মুখটা চট করে দেখে নিয়ে ক্রিম ঘষল খানিক। দিদা ঘরে ঢুকে খুঁজে পেতে পুরনো একটা টিপের পাতা পেয়ে মহানন্দে ওকে কপালে একটা চারানার মতো কমলার টিপও সাঁটিয়ে দিলেন, আর সিঁদুর কৌটো খুলে সিঁদুর দিলেন মেয়ের সাথে এক ফোঁটা। বললেন, দেখ তো ময়না, এবার নিজেকে চিনতে পারিস কিনা। ময়না বউ তো আহ্লাদে আটখানা। দিদা, আজ তোমার বাপের বাড়ির লোক আসবে, তাই এত সাজালে আমাকে? কেউ আর আমাকে সাজতে বলে না জানো, আর ছেলেটার জন্য সময়ও পাই না সাজার। তুমি বড্ড ভালো গো দিদা, জানো বিয়ের আগে খুব সাজতে ভালোবাসতাম। সে তো বুঝতেই পারছি, না হলে ওই হতচ্ছাড়ার সঙ্গে তোর প্রেম হয়? এবার সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বললেন, যা, এবার ফ্রিজ খুলে দেখ গিয়ে তোর দিদা এখনো কেমন কাটলেট গড়তে পারে। ট্রেখানা সাবধানে বার করবি কিন্তু, হ্যাঁ? আর শোন, কড়াইয়ে তেল বের করে রেখে এসেছি, দুটো করে কাটলেট কম আছে ভাজবি, দেখিস যেন ছাল চামড়া পুড়ে না যায়। পুজো করতে বসেই প্রতিদিনের মতো গিন্নি শিবের সাইকেলের ক্যাচকচ শব্দ শুনতে পেলেন। তারপর পুজো সেরে রান্নাঘরে ঢুকে দেখেন তাঁর কথা মতো দিব্যি একে একে গড়ে রাখা কাটলেটগুলো ভাজতে শুরু করেছে ময়না। কেমন করে বানালে বললে না তো দিদা? ও বাবা, আবার রেসিপিও চাই মেয়ের? আরে বলবো বলবো, আগে কাজ হোক তারপর বলবো। এবার তুই চায়ের জল চাপা। হ্যাঁ, শিবেও তো এসে গেছে। ময়না খুশি খুশি মনে চায়ের জল বসিয়ে মুড়ির থালা আনতে গেল। উঠোনের দিকের জানলা দিয়ে এক ঝলক বরটাকে দেখে সেদিন খুব আনন্দ পেল সে মনে মনে। অন্যদিনের মতো বিরক্তি নেই আজ, বরং আজ একটু বেশি খুশি। সে কেমন সেজেছে আজ, বরটা ওকে দেখলে হয় একবার। রেখা হাঁক দিলেন এবার। কিরে ময়না, চা মুড়ি আর দুটো কাটলেট দিয়ে বরের কাছে চলে যা। হ্যাঁ, আর নিজেরটাও নিয়ে যা। আজ আমার রান্নার তাড়া নেই, কালকের সবকিছুই একটু করে পড়ে আছে ফ্রিজে। ধীরে সুস্থে খেয়ে দিয়ে এসে ঘরটা মুছিস। ময়না দুজনের খাবার একসাথে নিয়ে বাগানের দিকে চলে যেতে যেতে বললে, দিদা, এই যে তুমি বললে আজ বাড়িতে লোকজন আসবে তোমার। রেখা উত্তর দিলেন না। রেখা আজ সন্তোষবাবুকে চা দিয়েছেন বসার ঘরে, আর নিজের চায়ের কাপ নিয়ে শোবার ঘরে জানলার ধারে পর্দার পাশে বসেছেন। তুই যে আজ বড় সুন্দর সেজেছিস রে ময়না। শিবে বলল, থাম, গরম গরম কাটলেট দিয়েছে দিদা, খেয়ে নে দেখিনি। আমি সাজলাম কি মরে গেলাম তা নিয়ে তোর কি? ময়নার কটকটে উত্তর। জানিস ময়না, আজ আমার ওই বোসেদের বাড়ির বাগানে যেতে হবে না। বোসবাবু আর নতুন বৌদিমণি আজ ভোরবেলাতেই বেড়াতে বেরিয়ে গেছে অনেক দূরে। সেই রাতে ফিরবে, সমুদ্রের ধারে যাবে বলছিল। দিদাও বলছিল বটে, তা তাতে তোরই বাকি আর আমারই বাকি। এই জানিস ময়না, আজ তোকে নিয়ে আমারও খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে রে। আমার এখন মেলা কাজ পড়ে, বাড়িতে লোকজন আসবে। নিকুচি করেছে তোর বেড়ানোর, জিঙের বাড়ি মানিস না রোজ, আর আজ হঠাৎ অন্যের দেখা দেখি নিজের বউয়ের জন্য দরদ উতলে উঠেছে বাবুর। এই ময়না শোন না, কাজ শেষ হলে বাড়ি ফিরে বাচ্চাটাকে মার কাছে তুই আজ নদীর ধারে যাবি। সেই ভরসাঘাট বাস যায় সেখানে, বাসের গায়ে লেখা থাকে ভরসাঘাট যাইবে। আমি নিজে চোখে দেখেছি রে। সুবর্ণরেখা নদী পাড়ে যাব তোতে আমাতে, তারপর একখান খেয়া ভাড়া করে ওপারে যাব। হাতির দল ভাগ্যে থাকলে দেখতে পাবি। এই শীতের শেষে শুনেছি ওরা নাকি জল খেতে আসে নদীতে। এই ময়না চল না, যাবি ময়না? বল একটিবার। তুই তো বাড়ি গেলেই সব ভুলে যাবি আবার। কাজ থেকে ফিরে দুটো ভাত পেটে পড়লেই তোর ঘুম, আর তারপর ঘুম থেকে উঠে তুই আবার সন্ধেবেলায় গায়ের বন্ধুগুলোর পাল্লায় পড়ে
সাইকেল নিয়ে শহরের বাজারে গিয়ে সেই সিনেমা দেখবি রাত অবধি। আর আমি এই এতটুকু দুধের বাচ্চাকে কোলে করে করে সন্ধে অবধি থকে গিয়ে শেষে ঘুমিয়েই পড়বো, যতক্ষণ না তোর মা আবার ডাকে খাবার জন্যে। তোর না রে ময়না, এই 3 সত্যি করছি আমি। আজ আমরা যাবই সেখানে, দেখিস সেই ভরসা ঘাটে, সুবর্ণরেখা নদীর ধারে, যেখানে সাদা বালির চরে রোদের আলো পড়ে রূপোর মতো চকচক করবে। নদীতে আঁচলা ভরে জল নিয়ে আমরা হাত পা মুখ ধুয়ে একটু জিরোবক্ষণে, তারপর খেয়া ধরে আচ্ছা, ওখানে গিয়ে কি খাওয়াবি আমায় আগে বল দেখি। দেখি বাবুরা যখন বলছে আজ একটা বিশেষ দিন পালন করবে, সকলে ভালো মন্দ খাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তাহলে আমরাই বা কম কিসে? নিশ্চয়ই মেলা টেলা হবে বিশেষ দিনে। সে রোল, মোগলাই, চাউমিন, কিছু না কিছু ঠিক জুটে যাবে মেলাতে। আর আমায় কি কিনে দিবি? হাতে পয়সা কিছু আছে তোর, না সব ঢেলেছিস ওই সন্ধেগুলোয়? না রে, সত্যি বলছি, আছে কিছু টাকা পড়ে। এই তোকে আমি চুড়ি কিনে দেবই আজ। আজ আমাদের ছেলের জন্য একটা খেলনাও কিনবো। তবে আচ্ছা বেশ, তবে আজ আর বসবো না, তাড়াতাড়ি কাজ সেরে নি। দাঁড়া, বাড়ি গিয়ে ছেলেটাকে নাওয়াতে খাওয়াতে হবে তো। ময়নার চোখ অনেক দিন বাদে চিকচিক করে উঠল খুশিতে। রেখা দেবী তো জানলার পর্দার আড়ালে দাঁড়িয়ে চা খেতে খেতে এতক্ষণ সব শুনেছেন ওদের বার্তালাপ। বড় দেরি হয়ে গেল আজ। এবার রান্নাঘরে গিয়ে দেখেন ময়না বাসন ধুচ্ছে, গুনগুন করে গানও ধরেছে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। হাত বাঁধবে পা বাঁধবে, আরে নে নে, আমাদের আজ একটু তাড়া আছে রে, এক জায়গায় যেতে হবে। তোর আর বিকেলে আসতে হবে না, কাল সকালে এসে একেবারে রাতের বাসন ধুয়ে দিস। ময়না এক গাল কান এঁটো করে হাসল। রেখাও বুঝলেন সেই হাসির অর্থ। একবার বলছো বাড়িতে লোকজন আসবে, একবার বলছো বেড়াতে যাবে। বুঝি না বাপু তোমার কথা দরুন দারুন। রেখা দেবী মুচকি হেসে বললেন, আজ যে সেই বিশেষ দিন পালন। বেলা তখন 1টা হবে। প্রফেসর সন্তোষবাবু লাঞ্চে এলেন বাড়িতে। রেখা দেবী ঠিক করে রেখেছিলেন সব, ক্যাসারোল ভরে ভরে ফ্রাইড রাইস, ডাল, এঁচড়ের কাটলেট, চিলি চিকেন নিয়েছেন গুছিয়ে। কর্তা আসতেই তাকে বললেন গাড়ি বার করতে। এখন গাড়ি নিয়ে আবার কোথায় যাবে? আজ দুপুরে তো আমি অফ নিয়েছি। বিকেলের প্ল্যানটা মনে নেই? আমরা দুজনে কফি আর কাটলেট খাবো যে, তোমার মনে নেই? আরে বাবা, আমাদের সেই প্ল্যানটা গো। আরে বাবা, সেই জন্যই তো গাড়ি বের করতে বলছি। ঘরে তো রোজ খাই, আজ না হয় বাইরেই খাবো। সেই সেবার আমরা যেমন নদীর ধারে গিয়েছিলাম, সেই যে ভরসাঘাট, ক্যাম্পাস থেকে তো ঘন্টা দেড়েক যেতে লাগে। চলো বেরিয়ে পড়ি। নদীর ধারে সজনে গাছের ছায়া খুঁজে নিয়ে ওখানেই না হয় লাঞ্চ সারবো আমরা। আমি সব বানিয়ে নিয়েছি, গোছানোও হয়ে গেছে আমার। তুমি কোনো চাপ নিও না, শুধু গাড়ির স্টিয়ারিং ছাড়া। নিমরাজি হতে হতেও রাজি হলেন তিনি, বরং ঝটিতে প্ল্যান চেঞ্জে বেশ খুশি হলো মনে মনে। চলো তাহলে। রেখাদেবী বাড়ি বন্ধ ছন্দ করে খাবারের ব্যাগ পুঁটুলে নিয়ে চললেন পিছু পিছু। খড়গপুর ক্যাম্পাস থেকে গাড়ি সোজা হিজলি ফরেস্টের মধ্যে দিয়ে ল্যাটেরাইটের সিঁদুর মাটি, ধু ধু ধান জমির সবুজ আর রোদ ঝলমলে শেষ শীতের রেশ নিয়ে কেশিয়ারের পথে এগিয়ে গেল। কিছু পরেই ভরসাঘাট, সুবর্ণরেখা নদীর চরে। সেখানে যাত্রী বোঝায় বাস নামাচ্ছে যাত্রীদের। কোনো স্থায়ী সেতু হয়নি এখনো। অর্ধ সমাপ্ত অস্থায়ী ব্রিজের কাছাকাছি গাড়ি রেখে হেঁটে নদীকে দেখতে গেলেন ওরা। কিছুটা কষ্ট করে সেই বাঁশের সাঁকো পেরিয়ে মানুষজন পারাপার হয় সেখানে প্রতিদিন। মাল বওয়ার জন্য ঢুলি পাওয়া যায়। সুবর্ণরেখা শীতে অনেকটাই রুক্ষ না গো, নদীর যেন চোখের কোনায় কালি। বর্ষায় কি সুন্দর জল থই থই করে। আরে এ তো বরফ গলা জলে পুষ্ট নদী নয়, এখানে কি আর হিমালয় আছে? ভূগোল পড়োনি তুমি? সে তো জানি, তবে সে যাই বলো, নদী তো নদী। আর কি সুন্দর শান্ত জায়গাটা না?
চলো না আমরা একটু ছায়া খুঁজে গিয়ে বসি। নদীর সাদা ও মসৃণ বালির চরে রোদ পড়েছে আর চকচক করছে বালিকণা। সুবর্ণ রেখা বয়ে চলেছে আপন মনে। জল বড় কম সে নদীতে। মাঝি মাল্লারা নৌকা নিয়ে আসা যাওয়া করছে, মাছ ধরতে যাচ্ছে কেউ, কেউ পারাপার করছে আপন মনে। গুনগুন করে উঠলেন রেখা। একটা বড় সড়ো গাছ দেখে নদীর ধারে বালির চরে শতরঞ্চে পাতলেন রেখা। সন্তোষবাবু জুতো খুলে বসে পড়লেন মহানন্দে। 14 ফেব্রুয়ারি চলে গেছে, সারা বিশ্ব জুড়ে পালন হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে। রেখা ময়নারা আজ পালন করছে ভালোবাসাবাসীর দিন। বেশ ওয়েদার, রোদের তাপ কষ্টকর নয়, আবার ফাগুনে হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। প্রেমের বাতাবরণ বুঝি এমনই হয়, প্রকৃতিও সাথ দেয়। রেখা নিজের মনের আনন্দে ন্যাপকিন বিছিয়ে একে একে খাবার দাবার বের করলেন লাঞ্চ বক্স খুলে। কর্তাটিকে পরিবেশন করতে করতে বললেন, হলো তো পোস্ট ভ্যালেন্টাইন্স ডেতে বউয়ের হাতে তোমার এঁচড়ের কাটলেট খাওয়া? আচ্ছা, তোমার ওই বাগানের মালি আর তার বইয়ের কি খবর? আরে ময়না সব গুছিয়ে দিল, কেটে কুটে দিল, তবেই না এই কাটলেটের ঝক্কি সামলাতে পারলাম। আরাম করে খাও, ওদের কথা পরে হবে, সারাক্ষণই তো ওদের কথা হচ্ছে। আজ আমরা নিরিবিলিতে কেমন ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসেছি বলো। সন্তোষবাবু পরম তৃপ্তিতে তখন ভাত মেখেছেন ডাল দিয়ে, আর কাটলেটে কামড় বসাতে বসাতে বললেন, আচ্ছা, ওই ছেলে মেয়ে দুটোর হাতে দুটো কাটলেট দিয়েছিলে তো? একদিনে তোমার বউকে তুমি এই চিনলে? সকালেই দিয়েছি ওদের। মেয়েটা কেটে না দিলে কে বানাতো তোমার এই আবদারের কাটলেট? এ কথা সে কথা বলতে বলতে খাওয়া শেষ হলো। এবার ওরা জিনিসপত্র গাড়ির মধ্যে রেখে নদীকে ছুঁয়ে দেখতে গেলেন। ছোট বড় খেয়া পারাপার হচ্ছে, ওপারে নয়াগ্রাম। কি সুন্দর জায়গা! সজনে ফুলের গন্ধ তখন বাতাসে, হাওয়ায় তখন বসন্ত এসেছে। তখন প্রায় বিকেল হয়ে আসছে। মাঘের রোদটায় বেশ আরাম লাগছে প্রৌঢ় প্রৌঢ়ার। রেখা এগিয়ে গেলেন একটা ডিঙি নৌকার দিকে। উমা, সে কি রে, তোরা এখানে কি করতে এসেছিস? তোমরাই বা এখানে কি করছো দিদা? ময়না ভেবে পায় না, লজ্জায় কি করবে আর কি বলবে ভেবেই পেল না সে। পরনে সেই রেখার দেওয়া কমলা রঙের নতুন ছাপা শাড়ি, আর মাথায় জিনিয়া ফুল দুটো তেমনি রয়েছে। কপালে সেই কমলা টিপ পরা, যেমনটি রেখা পরিয়ে দিয়েছিলেন সকালবেলায়। আর হতচ্ছাড়া শিবেটা তার পাশে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। রেখা সন্তোষবাবুকে ডেকে বললেন, দেখো দেখো কারা এসেছে আমাদের মতো। হ্যাঁ রে, তোদের খাওয়া দাওয়া হয়েছে? শোন, কিছু খাবার বেঁচেছে। এই শিবে, এদিকে শোন, যা গাড়িটা খুলে গিয়ে তোরা দুজনে বসে খেয়ে নে। ময়না একটু লজ্জা লজ্জা মুখ করে শিবের সঙ্গে গাড়ির দিকে চলে গেল। মনের আনন্দে খেয়ে দিয়ে নদীর পাড়ে গিয়ে বাসনগুলো ধুয়ে আনলো। কিন্তু ময়না কিছুতেই বুঝল না দিদা কি তবে জানতো তাদের প্ল্যান, নয়তো এত খাবার আনবে সঙ্গে। সন্তোষবাবু বললেন, শোনো, এবার কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আমাদের ফিরতে হবে। ওদিকে জঙ্গল থেকে হাতির পাল এলেই মুশকিল হবে কিন্তু। নে, এবার তোরা গাড়িতে উঠে পড়, বাড়ি ফিরবি তো? ময়না আর শিবের খুশি তখন দেখে কে। তাদের পেট ভর্তি, পকেটেও টান পড়েনি। উৎফুল্ল হয়ে দুটিতে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ল মনের আনন্দে। সামনে রেখা দেবী আর পাশে তার চালক সন্তোষবাবু নিজেই। গাড়িতে উঠে বসে কিছুটা পথ চলার পর শিবে বলল, ও দিদা, আজ কি আছে গো? কি মানে? না মানে এই বড়দিন বা নেতাজির জন্মদিনের মতো কিছু আছে নাকি গো?
সেই সকাল থেকে উঠেই দেখছি তোমরা বেড়াতে যাচ্ছ, হোটেলে খাচ্ছ। আজ হলো বউকে ভালোবাসাবাসির দিন, বুঝলি? আজ বউকে ছেড়ে কোথাও যেতে নেই। বউকে নিয়ে আজকের দিনটায় অন্তত বেরোলে কোনো দিনও তার সঙ্গে ঝগড়াঝাটি বিচ্ছেদ কিছুই হয় না, বুঝলি? দেখছিস না তোর দাদু আজ দুপুরে তাই আর আপিস গেলেন না, ছুটি নিয়ে আমাকে নিয়ে বেরিয়েছেন। কেমন সঙ্গ দিচ্ছেন দেখ। হ্যাঁ মানে? মানে সত্যিটা সত্যি। আরে ক্লডিয়াস ছিলেন নাটের গুরু। সে আবার কে গো দিদা? সে ছিল রোম দেশের এক মস্ত বড় রাজা। তো বড় বড় চোখে দিদার দিকে তাকিয়ে ময়না আর শিবে দুজনেই তখন গল্প শুনতে ব্যস্ত। নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য রাজা ভাবলেন বিয়ে না দিলেই বুঝি ছেলেরা খুব কর্মঠ হবে। তার বিশ্বাস অবিবাহিত পুরুষরাই নাকি ভালো সৈনিক হয়, আর তাই তিনি বিয়ে নিষিদ্ধ করেছিলেন। এই যেমন তুই কেমন বিগড়ে গেছিস বিয়ের পরেই, মাথাটা খারাপ হয়ে গেল তোর। পরের ঘরের মেয়ে নিজের ঘরে এনে তাকে কষ্ট দিচ্ছিস। আমারও কাজে ঠিক মতো আসিস না। এক পক্ষে ঠিকই ছিল সমাজে এই বিয়ে ব্যান্ড হয়ে যাওয়াটা। এ মা, ও সব বলো না। বিয়ে না হলে আমরা সবাই তোমার হাতের এঁচোড়ের কাটলেট খেতেই পেতাম না। পেছন থেকে হো হো করে হেসে উঠল শিবে আর ময়না। গম্ভীর হয়ে রেখা দেবী বললেন, এই বিয়েই হলো যতকাল। তবে শেষমেশ হেরে গিয়েছিলেন সেই রাজা ক্লডিয়াস। কেন দিদা? মানে সে দেশে সে নিয়ম লাগু হলো না? সেখানে এক সাধু বাস করতেন, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি এই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বিয়ে দিতে শুরু করলেন। তাহলে তো ভালোই হলো গো। হ্যাঁ, সে তো বটেই। এই যে তুই বিয়ে করেই কেমন ভালো হয়ে আছিস, ভালো কি মন্দ তা জানি না, আরও আছে। রাজা ক্লডিয়াসের আদেশে 14ই ফেব্রুয়ারি বেচারা সাধুর মৃত্যুদণ্ড কার্যকর হয়, যা এই দিনের নামকরণের মূল কারণ। তবে একটা কথা ভাব, যে কোনো দিনেই ভালোবাসা যেতে পারে। আমরা যেমন ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেলেও আজকের দিনটাকে বেছে নিয়েছি এটা পালনের জন্য। আর ভালোবাসার প্রতি অবিচল থাকার জন্য সেই সাধুর নামে ভালোবাসার প্রতীক হয়ে উঠল। সারা বিশ্ব জুড়ে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ সবাই পালন শুরু করলো ভ্যালেন্টাইন্স ডে। আমার ওই দিনটা পালন করা হয়নি বলে আজ ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। গাড়ি চলেছে মস্ত তাল দিঘিকে পাশে ফেলে। নারকোল আর খেজুর গাছের ছায়া, শনিবিড়, পান্না, সবুজ দিঘির জল। চওড়া পিচের রাস্তার পর শুরু হলো সরু রাস্তা, এত সরু যে একটি গাড়ি চললে আর উল্টো দিক দিয়ে গাড়ি এলে নেমে যেতে হবে মাটিতে। আবার জঙ্গল, এবার বাঁশঝাড়ের পর বাঁশঝাড়। মন দিয়ে গাড়ি চালানোয় ব্যস্ত সন্তোষবাবু, আর রেখাদেবীর কান পড়ে রইল পেছনের সিটে। কখনো উস্কুস, কখনো বা খিলখিল হাসি, আবার নিশ্চুপ, আবার বকবক। কর্তার পাশের রিয়ার ভিউ মিরর দিয়ে যতটা চোখ যায় দেখছেন। মোটামুটি ময়না আর শিবের খলখল অনর্গল কলকাকলিতে মুখর তাদের গাড়ি। ভাগ্যে তাদের গাড়ির সামনে বাকেট সিট নয়, রেখা সরে এসেছেন তার কর্তার পাশটিতে, আর পেছনের সিটে শিবেও তাই ময়নাকে। এমনটি তো চেয়েছিলেন রেখা। আকাশে বাতাসে বসন্ত ম করছে, তবু এই দুই জুটির প্রেম উবে গিয়েছিল বাষ্পের মতো। রেখা দেবী ঘরে বসে বসে একটা কাজের মতো কাজ তো করে ফেলেছেন। সেদিন ময়নাদের গ্রামের পথ দিয়ে আসার সময় নামিয়ে দিলেন তারা ছেলে মেয়ে দুটোকে। বাড়ি ফিরেই এরপর আবার সে একঘেয়ে কাজের দিন। বসন্ত গিয়ে গরমের অসহ্য দিন, মাঝে দু একটা কালবৈশাখী, দু এক পশলা বৃষ্টি। নিয়ম করে মলিনার সঙ্গে ময়নার কাজে আসা, শিবের বাগান দেখা, সময়ের ফুল সময়ে ফোটানো, গাছের পাতায় জল ছেটানো, সার দেওয়া, সব রোজনামচা ঠিক মতো চলতে লেগেছে এ পর্যন্ত। অঞ্চলে চাল দিলে সাইকেল নিয়ে শিবের দৌড়ে গিয়ে চাল নিয়ে আসা। সংসারের প্রতি অনেক দায়িত্ব বেড়ে গেছে ছেলের। শিবে তাদের একরত্তি ছেলেটাকে পঞ্চায়েতের স্কুলে দিয়েছে। রেখাদেবী তাকে ভণ্ডুল বলে ডাকেন। ছুটির দিনে মায়ের সঙ্গে রেখাদেবীর কাছে এসে ছড়া বলে সে। স্লেট পেন্সিলে রেখা তাকে লেখা শেখান। মলিনার স্বামীটা আর খাটতে পারে না,
শিবিকে আরো 5-6টা বাগানের কাজ নিতে হয়েছে। রেখা শিবিকে কথা দিতে বলেছেন, যদি সে নেশা না করে তবে প্রতি মাসে গাড়ি করে তাদের বউ বাচ্চা নিয়ে তিনি নদীর ধারে বা জঙ্গলে বেড়াতে নিয়ে যাবেন। শিবেও অনেক পরিণত এখন, সংসারের দায়িত্ববান স্বামী ও ছেলে। রেখা দেবী আর সন্তোষবাবুর বয়স বেড়েছে। এর মাঝে হঠাৎ একদিন কাজে এসে ময়না বসে পড়ে দিদাকে বলছে জোরে পাখাটা চালিয়ে দিতে। তার শরীরটা কেমন জানি করছে, হয়তো মাথা ঘুরছিল, সাথে একটু গা বমি বমি। দিদা মুখটা ধরে ওপর দিকে তুলেছেন, ঠিক যা ভেবেছিলেন তিনি। ময়না লজ্জা লজ্জা মুখে দিদাকে একটা ঢিপ করে পেন নাম ঠকেছে। তবে আবারও পোয়াতি হবে শুনে দিদা বলেছে মলিনাকে, দুটো বাচ্চার পর কিন্তু আর না, ঠিক আছে? এই বলে দিলাম। আর যাবার সময় ময়না বলেছে, দিদা তোমার সেই লঙ্কা তেঁতুলের আচারটা একটু দিও তো, ভাত মোটে ছুঁতে পারছি না। আর একদিন আবার এঁচড়ের কাটলেটটা সেই বানিয়ে দেবে, সেই সেবার যেমন বানিয়েছিলে। এই অরুচির মুখে বেশ লাগবে খেতে। রেখা খুব হেসেছিলেন তা শুনে। আজও কিন্তু তুমি আমায় বলোনি এঁচড়ের কাটলেটের রেসিপিটা। কেন রে ময়না, তুই বানাবি ঘরে? অনেক এঁচড় রয়েছে তো গাছে, নিয়ে যা না কয়েকটা পেড়ে। ইন্টারনেট দেখে ময়না আজ অনেকটাই পরিণত। দিদাকে হাসতে হাসতে বলে, তোমার এই এঁচড়ের কাটলেটের রান্নাটা ওর বড় ফোনে ভিডিও তুলে ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে কিন্তু দিদা, দেখে রেখো। আরেকবার বানাবে তুমি, তবে মুখে বলতে হবে কেমন করে বানাচ্ছ আর কি কি দিলে তার মধ্যে। রেখা দেবী তো হেসেই খুন। যে এঁচড়ের কাটলেটের জন্য দুটো মন তিনি জোড়া দিতে পেরেছেন, তার রেসিপি তো বলতেই হবে এবার তাকে। সাধে তার ভদ্রলোক তাকে সাইকোলজিক্যাল কাউন্সিলর বলে খ্যাপান। শিবে ভিডিও শুট করতে শুরু করেন নিজের ফোনে। কিচেন স্ল্যাবের উপর বসে ময়না কাটলেটের সব উপকরণ থরে থরে এগিয়ে দেয় রেখা দেবীর হাতে। তার আগে দিদার অবিন্যস্ত চুল ঠিক করে দেয় সে। ঘর থেকে লিপস্টিক এনে আলতো করে লাগিয়ে দেয় দিদার ঠোঁটে। কপালে একটা টিপও পরিয়ে দেয়। শাড়ির আঁচল স্প্লিট করে দেয়। ভিডিও তোলা হচ্ছে যে তাদের প্রিয় দিদার। এসব দেখে শুনে মনে মনে রেখা দেবীর তখন সংশয় উপস্থিত। তবে কি শিবে আর ময়নাও বুঝি ডিজিটাল ক্রিয়েটরের খাতায় নাম লিখিয়েছে? বলে ভালোই তো, এটাই তো যোগধর্ম। সেই পাতা খাওয়ার থেকে তো নিস্তার। এবার রেখা দেবী হাসি মুখে বলতে থাকেন, শোন, প্রথমে সেদ্ধ এঁচড় আলগা হাতে চটকে নিতে হবে, বেশি পেস্ট হবে না কিন্তু। সঙ্গে আলু সেদ্ধ দিয়ে মাখতে হবে নুন আর সামান্য চিনি দিয়ে। এবার আদা, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ মটরশুঁটি, চিনেবাদাম ভাজা, নারকেল কুচি, গরম মশলা, জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে সামান্য ঘি দিয়ে আবারও মেখে নিতে হবে। এবার সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে কাটলেটের আকারে গড়ে নিয়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্ব দিয়ে কোট করতে হবে। এবার কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রাখতে হবে, তাহলে কাটলেট শক্ত হবে, ভাজার সময় ভেঙে যাবে না। আর সবার শেষে সর্ষের তেল গরম হলে বাদামি করে ভেজে নিলেই রেডি মুচমুচে এঁচড়ের কাটলেট। ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা ভ্যালেন্টাইন্স ডে ও এঁচড়ের কাটলেট। গল্পের কথক অর্পণ, মলিনা, গোপা, ময়না, রিয়া, শিব, রাজীব, রেখা, মৌসুমী, রেখার স্বামী সুদীপ্ত, রেখার ছেলে সৌমিক। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।